কম্বলের নিচে নিঃশব্দে কেঁদে যাচ্ছে গৌরী, সেটা বুঝে তাকে বুকে জড়িয়ে নিল মান্যতা। স্নেহের হাত মাথায় বুলিয়ে সান্ত্বনা দিতে থাকলো, তবে মুখে কোনো শব্দ প্রয়োগ করলো না। কি বলবে আসলে সেটাই বুঝে উঠতে পারছে না। গৌরী কি তাহলে সত্যি দাদাভাইকে পছন্দ করে না? তার দাদাভাইকে পছন্দ করে না বলেই কি তার যত্নগুলো নিতে চাইছে না? না হলে এমন যত্নবান দায়িত্বশীল পুরুষ কোনো মেয়ে না তার জীবনে চায়? আর সেই দায়িত্ববান যত্নবান খেয়ালি দাদাভাইকেই গৌরী চাইছে না। কিন্তু কেন? এইরকম খেয়ালি ছেলেদের প্রতি তো মেয়েদের মন গলতে সময় লাগে না। তবে মান্যতার ভাবনার মাঝে গৌরী ফুপিয়ে উঠে বলল, উনি আমার সাথে জোর জবরদস্তি করছেন আপু, উনি এমনটা করতে পারেন না। দীর্ঘশ্বাস ফেলল মৌনতা, ফের নমনীয় কণ্ঠে বলল, তুই শুধু দাদাভাইয়ের জোর জবরদস্তিটাই দেখলি, তোর প্রতি তার যত্ন খেয়ালটা নজরে পড়লো না? অনুভব করলি না তুই নামক মেয়েটাতে সে কতটা খেয়ালি, দায়িত্ববান, যত্নশীল? তুই মেয়েটাতে সে কি অনুভব করে? না হলে এতটা জোর আর অন্য কারোর সাথে তাকে কখনো করতে দেখেছিস? এই ধর দীপা আপু, সে অসুস্থ হলো, পড়লো, মরলো কি বাঁচলো, তার বিষয়ে কখনো দাদাবেগে কোনো কথা বলতে শুনেছিস? মাথা ঘামাতে দেখেছিস? নাকি এমনটা করতে দেখেছিস? তবে কেন একটু বুঝতে চাইছিস না তুই নামক রমণীতে দাদাভাই ঠিক কি অনুভব করে? তুই দাদাভাইয়ের কাছে ঠিক কি? কেন বুঝতে চাইছিস না? এই মানুষটাও যে আপন বলতে খুবই দুর্বল। তাদের সামান্য অসুস্থতায় কষ্টে যে সে চুপচাপ থাকতে পারে না। দাদি আপা বারবার বলে দিয়েছেন, রোজ ফোন করলে একবার নয় 1000 বার করে সতর্ক করেন আমি যেন এমন কোনো কাজ না করি যেটাতে আমার মৃত বাবা মাকে অসম্মান করা হয়, তাদেরকে অসম্মানিত হতে যেন না দিই আমি। এখানে ওনাদেরকে অসম্মানিত করার কি হলো? ওনার কথাগুলো মানা মানেই তো ওনাকে প্রশ্রয় দেয়া, আর প্রশ্রয় দেয়া মানেই তো মানে কি? কিচ্ছু না। তোর মনে হয় দাদাভাই তেমন ছেলে? উনি কখনো তোর সাথে প্রেমময় সম্পর্কে জড়াবে না, আর জড়াতে চাইবেও না। আমার বিশ্বাস তোর প্রতি যে ধ্যান দেয়ার ওনার, উনি স্ত্রী রূপে ছাড়া আর অন্য কোনো রূপে তোকে চাইবে না। গৌরীর মাথায় চুমু খেল মান্যতা, নিজের সাথে আরো আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়ে বলল, তুই দাদা ভাইয়ের এটা ওই ব্যক্তিটা যখন পাকাপোক্তভাবে মন থেকে মেনে নিয়েছে, তোকেও মানিয়েই ছাড়বে। সে কোনো রূপেই হোক, ছাড় পাবি না তুই। আর দাদাভাই যখন বলেছে তোকে ডাক্তার দেখাতে হবে, তো তুই মরে গেলেও ডাক্তারের শরণাপন্ন হওয়াই লাগবে, এবং তোকে নিজের অসুস্থতা খুলে বলা লাগবে। সুতরাং এত চিন্তা ভাবনা, রাতের ঘুম হারাম করে শান্ত হয়ে ঘুমা। ওদিকে যে আরেকজনের ঘুম হারাম করে দিয়ে এসেছিস সেটা তো বেশ বুঝতে পারছি। নিভানের জেদালো পূর্ণ কথাগুলো পুনরায় মনে করতেই গৌরীও যেন মান্যতার কথাগুলো মনে মনে মেনেই নিল। কান্না থেমে গেছে তার অনেক আগেই। ঠান্ডায় মান্যতা জড়িয়ে ধরায় যেন উষ্ণতায় আরও আরাম পেল। ঘুম না আসলেও চুপচাপ পড়ে রইল মান্যতার বুকে। এই মানুষগুলো তাকে এতটা আপন করে নেবে, ভালোবাসবে, এটা কখনোই সে আশা করেনি। আর মান্যতা বলে এই অমায়িক স্বভাবের মেয়েটাই সে এত প্রিয় হয়ে উঠবে, এটাও কল্পনাও ছিল না। সর্বোপরি ওই মানুষটা তাকে চাইবে, দুঃস্বপ্নেও কল্পনা করার স্পর্ধা করেনি গৌরী। আর সেই মানুষটা তাকে এইভাবে চাইছে। উফ! এই গৌরী, হঠাৎ যাকে একটু চমকালো সে, ছোট করে বলল, এই যে আমি তোমাকে মাঝে মাঝে তুই বলি, মন খারাপ হয়? রাগ করো না তো? একটুও না, বরং ভালো লাগে। আপন আপন মনে হয়। তুমি আমাকে তুই করে ডাকতেই পারো, ডাকতেই পারো কি ডাকবে। এখন না হয় ঢাকলাম, কিন্তু পরে তো আবার সেই তুমি করে সম্বোধন করতে হবে। কেন? দাদা ভাই আমার কত বড় জানো? সেই বড় ভাইয়ের বউ তুমি হবে বলে কথা। আপু, শব্দ করে হেসে দিল মান্যতা, বলল, ওরকম কেন করিস? আমার দাদা ভাই খুব ভালো। যে মানুষটা তার নিজের আপনজনকে মন প্রাণ দিয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে, আগলে রাখতে পারে, না জানি সে তার বউটাকে কত ভালোবাসবে, কিভাবে আগলে রাখবে। বউ হ, তারপর বুঝবি। একটা সময় গিয়ে দেখবি ওই মানুষটাকে ছাড়া তোর চলছেই না। গোপনে দীর্ঘশ্বাস ফেলল গৌরী। সে কি আর ইচ্ছে করে অনাগ্রহ প্রকাশ করছে? ওই মানুষটাকে অনাগ্রহ বা উপেক্ষিত করার যোগ্যতা তার আছে কি? শুধু দায়বদ্ধতার খাতিরে নিজের মনটাকে ধরে বেঁধে অনুভূতিগুলো চেপে রাখতে হচ্ছে। নিজেকে ছোট হতে দেখলেও
নিজের মৃত বাবা মাকে কি করে সে ছোট হতে দেখবে? যারা তার অসময়ে আশ্রয় দিয়েছে তাদেরকেও বা কি করে ঠকায়? এই যে দুবেলা ফুপিমণি অবহেলিত বকা ছোট নজরে তাকে দেখা, মাঝে মধ্যে কথার ছলে কটু বাক্য শোনাতে পিছপা হান্নান। কটূক্তিপূর্ণ কথা বলেই যেন তার নিজের রূপ লাবণ্য দিয়ে এই বাড়ির ছেলে মেয়েকে সে পটাতে এসেছে, এমনকি লোভনীয় সে। এগুলো নিজের জন্য মানা গেলেও মৃত বাবা মায়ের নামে সহ্য করা কি করে করবে কৌরি? আপনজন বলতে ওই দাদা ভাই আছে, যিনি মায়ের মমতা দিয়ে স্নেহ আদর থেকে মানুষ করেছেন। ওনার আদেশ উপদেশগুলো উপেক্ষা কি করে করবে? কোনো একটা কাণ্ড ঘটলেও ওনাকে কি কম কথা শুনতে হয়? তবে পা কোন দিকে বাড়াবে সে? সারাদিনে অনেক ঘুমিয়েছে, তাই আপাতত চোখে ঘুম ধরা দিল না। তবে মাথায় চিন্তারা ঘুরপাক খেলো বৈচিত্র্যময়। তন্মধ্যে সেই মানুষটাকে একটু আগে প্রচন্ড খারাপ বলে আখ্যায়িত করে এলো, সেই মানুষটাকে নিয়ে মন মস্তিষ্কের ভিতর চরকির মতো ঘুরপাক খেতে থাকলো। ওই মানুষটাকে নিয়ে ভাবতে বসলে সব থেকে একটা কথা তাকে বিশেষভাবে ভাবায়। ওই মানুষটা তাকে পছন্দ করে, শুধু তাকেই চায়, কিন্তু অদ্ভুত অনুভূতিতে ছেয়ে যায় তখন শরীর মন। মানুষটার চাওয়ার তীব্রতা দেখে আবেগী মন খুব সাড়া দিতে চায়, তবে পরবর্তীতে দাদিয়াপার বিধির কথাগুলো বিবেক দিয়ে ভাবলে মন মস্তিষ্ক দিশেহারা হয়ে পড়ে, যেমনটা এখন দিশেহারা অবস্থা। দেখতে দেখতে আরো কয়েকটা দিন চলে গেল। ইভানের রিসেপশনের পর বাড়িতে আস্তে আস্তে মেহমানও কমতে শুরু করলো। বললে চলে আপাতত বাড়িতে কোনো মেহমান নেই। এর মধ্যে ইভানও তন্ময়ীকে নিয়ে তা ওর বাড়ি থেকে ঘুরে এলো। তাহমিনা বেগম ইভানের প্রতি মনে মনে মনক্ষুণ্ণ থাকলেও জামাই আদরের সামান্য পরিমাণও অনাগ্রহ দেখালেন না, আর না কোনো ত্রুটি রাখলেন, বরং নিজের সক্ষমতা অনুযায়ী ইভানকে জামাই হিসেবে যথেষ্ট পরিমাণ আদর যত্ন করলেন। মেয়েদেরও উপদেশ দিলেন সবকিছু মানিয়ে গুছিয়ে নিতে। ইভানের রিসেপশনের 2 দিন পর কৌরির ডাক্তার দেখানোর কথা থাকলেও ডাক্তার দেখানোর মতো সুযোগই হয়নি। হঠাৎ পরীক্ষার ডেট পড়ায় মৌনতাও ব্যস্ত হয়ে গেল। তবে কৌরি চাইছে ডাক্তার দেখানোর বিষয়টা কোনোভাবে চাপা পড়ে যাক, কেননা অসুস্থ বলতে নিজের এই লজ্জাজনক শারীরিক বিষয়টা যদি এ বাড়ির সকলের সহ ওই মানুষটা জানে, লজ্জাই আর শেষ থাকবে না। যদিও মান্যতা বলেছে কাল অবশ্যই তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, সেই টেনশনে আছে আপাতত সে। দীর্ঘশ্বাস ফেলে এলোমেলো মনে ফের পড়ায় মনোযোগ দিল। আর 1 সপ্তাহ পর পরীক্ষা, আপাতত কলেজ বন্ধ। রুমে বসে পড়ছে গৌরী। পড়ছে তো না, ইদানিং একজন মানুষকে নিয়ে ভাবনাটা বেড়ে গিয়েছে তার। তিনি সময়ে অসময়ে মন মস্তিষ্কে এখন অবাধ চলাফেরা বেড়ায়। কি এক জ্বালা, চেয়েও তাকে মন মস্তিষ্ক থেকে সরানো যায় না। পড়ার ফাঁকে আবারও সেই মানুষটার বিচরণ। উফ, শব্দটা প্রয়োগ করে চোখ জোড়া বুঝে কিছু সময় সেইভাবে থেকে পেট চোখ খুলে বইয়ের পাতে মনোযোগী হবার চেষ্টা করলো। তবে সেই মানুষটা হয়তো কৌরির এই অবজ্ঞা মেনে নিতে চাইল না, তাই বাস্তবে ধরা দিল। হঠাৎই কৌরির ফোন বেজে উঠল। এখন আবার কে ফোন দিয়েছে? এই অসময়ে তো কখনো ফোন দেয় না কেউ। কথাগুলো ভাবতে ভাবতে ফোন হাতে নিয়ে চোখের সামনে আনতেই নজর স্থির হয়ে গেল তার। হৃদস্পন্দন ধক ধক ধ্বনিতে আওয়াজ করে উঠল। নিভান নামটা স্ক্রিনে পরিচ্ছন্নভাবে জলজল করছে। বয়সে তার থেকেও কত বড় মানুষটা, অথচ তারই নামটা কি অবনীলায় লেখা। সেই থেকে এই পর্যন্ত নামটা চেঞ্জ করার কথা মাথায় এলেও পুনরায় কি নাম লিখে সেভ করবে সেটা ভেবে নামটা আর কাটা হয়নি। যদিও মানুষটার অতি প্রয়োজন ছাড়া কখনো তাকে ফোন দিয়ে বিরক্ত করে না, এখন আবার কি জন্য দিল? হৃদস্পন্দন গতিবেগ হ্রাস পেল। মন চাইছে কলটা ধরতে, মস্তিষ্ক বলছে না। মন মস্তিষ্কের দ্বিধাদ্বন্দ্বে মনকে আজ প্রশ্রয় দিল কৌরি। যদিও হৃদযন্ত্র তার লাফিয়ে বেরিয়ে আসার উপক্রম, তবুও কলটা রিসিভ করে চোখ বুজে চেয়ারে গা এলিয়ে দিল সে। ফোনটা রিসিভ হয়েছে। ওপাশের মানুষটার ঠোঁটের কোণেও যেন এক টুকরো হাসি ফুটল। সেও তার নিজস্ব অফিস কক্ষে বসা আরামদায়ক চেয়ারে শরীর এলিয়ে দিয়ে মৃদু স্বরে ডাকলো, কৌরি। এবার হৃদস্পন্দন থেমে গেল কৌরির। এ কেমন ডাক? তাকে অস্বাভাবিক করে তোলে। গায়ের নুইয়ে থাকা লোমগুলো কেমন কাটার মতো তথাস্থ হয়ে দাঁড়িয়ে সমস্ত শরীর ডাকের নানান জানান দিয়ে শিরশির বয়ে যায় রঞ্চে রঞ্চে। আজ যেন কিসের টানে ডাক অপেক্ষা করতে পারল না কৌরি। খুবই নির্মস্বরে ছোট্ট করে উত্তর দিল। ওপাশের মানুষটার হাসিটা যেন আরো একটু বিস্তৃত হলো। সময় নিয়ে বলল, তুমি পড়ছো তাই না? বিলিভ মি কৌরি, আমি তোমাকে একটু ডিস্টার্ব করতে চাইনি,
কিন্তু তোমার কথা খুব মনে হচ্ছিল, কেন জানি না কথা বলতেও খুব ইচ্ছা করছিল, তাই ডিস্টার্ব করলাম। আমি জানি আমার ফোন কলে তুমি বিরক্ত হচ্ছ, তবুও অল্পক্ষণের জন্য এই অপছন্দের মানুষটাকে একটু সয়ে নাও, একটু ডিস্টার্ব হও। উত্তর দিল না কৌরি, শুধু চোখ বুঝে কথাগুলো শুনে গেল। বুকের ভেতর সেই উথাল পাতাল ঝড় চলছে তার বুকের ভেতর সেই উথাল পাতাল ঝড় চলছে তার গলা দিয়ে কথা বের করবে কিভাবে সে, আর বলবেও বা কি সে? তাই নীরবে সেই ভরাট গলের কথাগুলো শুনে গেল। উত্তর পাওয়ার আশাও করল না নিভান। ফের সুন্দর সাবলীন গলায় বলল, আমি কখনো নিজেকে অন্যের কাছে ছোট করে দেখতে পছন্দ করি না। আমার নেই, কিচ্ছু তো নেই, তাই বলে আমাকে কেউ ছোট করে দেখবে এমনটা কখনো কারো সামনে প্রেজেন্ট করিনি আমি। বারবার কারো কাছে নিজের ভালো মন্দ অনুভূতি প্রকাশ করে নির্লজ্জার বহিঃপ্রকাশ ঘটেনি কখনো। হিউনো, তুমিই একমাত্র ব্যক্তি যেখানে আমি নিজেকে ছোট করতে প্রস্তুত হয়েছি। নিজের অনুভূতির বহিঃপ্রকাশ ঘটিয়ে বারবার নির্লজ্জতার পরিচয় দিয়েছি, নির্লজ্জ বানিয়েছি নিজেকে। আর যতক্ষণ না তুমি আমার না হতে চাইবে ততক্ষণ পর্যন্ত হয়তো এই নির্লজ্জতার দফা বহাল থাকবে। নির্লজ্জ হতে রাজি আমি, তোমাকে তোমার কাছে বারবার চেয়েও নিজেকে ছোট করতে রাজি আমি। তবে যে নিবান আমি ছিলাম সেই নিবান হারিয়েছি। নিজের সেই দৃঢ়পন ব্যক্তিত্ব সব কিছু খুইয়ে তোমাকে পেতে চাইছে মন। কেন করি আমি, কেন পারছি না আমার মন আমার মস্তিষ্ক থেকে তোমাকে দূরে সরাতে? আমার এত এত কাজের প্রেশারের মধ্যেও কেন পারছি না তুমি নামক কৌরিকে সেই কাজের প্রেশারের মধ্যে চাপা ফেলতে? এই কৌরি বলো না, আমি তো এতটা দুর্বল কারোর প্রতি কখনোই ছিলাম না, তবে কি করে হলাম তোমার প্রতি এত দুর্বল? চোখ বেয়ে নোনা জল গড়ালো কৌরির। এইভাবে কি করে একটা মানুষ কাতরভাবে তাকে চাইতে পারে? কি করে? আবার সেই মানুষটা যার কাছ থেকে সব কথা কাজ অবিশ্বাস্য, কখনোই আশা করেনি, অথচ সেই মানুষটা তার কাছে পুরো খোলামেলা পুস্তক। অথচ অন্য 5-10টা মানুষের সামনে মানুষটা কি গম্ভীর, অনুভূতিহীন, শক্তপোক্ত দৃঢ় মনের মানুষ। সেই মানুষটা শুধুই তার খোলামেলা হতে চাইছে। মানেটা কি বুঝতে কি পারছে না কৌরি? পারছে, খুব ভালোভাবেই পারছে। এরকম মানুষকে নিজের করে পাওয়ার সৌভাগ্য কয়জনের হয়? কৌরির হয়েছে, অথচ সেই সৌভাগ্য নিজের ইচ্ছেতে বরণ করার ক্ষমতা তার নেই। তবে নিজের মন আর বাদ সেধে রাখবে না কৌরি। নিজ ইচ্ছেতে সেই সৌভাগ্য বরণ করার ক্ষমতা তার না থাকলেও ওই মানুষটা তো আছেই। পারলে ওই মানুষটা তাকে নিজের করে নিক, যেভাবে পারে তাকে সেইভাবেই নিজের করে নিক। সে কখনো অমত পোষণ করবে না, তবে মুখেও স্বীকারোক্তি জানালে হয়তো কখনো তার দ্বারা হবে না। এই কৌরি, শুনছো তুমি? দৃঢ়কণ্ঠের ডাক ফের পড়তেই ভাবনা কেটে গেল। না চাইতেও ফের জবাব দিয়ে ফেললো মৌরি। একটু কথা বলতে ইচ্ছা করে না আমার সাথে, তাই না? উত্তর দিল না কৌরি, কারণ মন যা বলছে মুখে তার বিপরীত উত্তর দিতে হবে। মিথ্যেও মুখ দিয়ে সহজে বের হবে না, তাই বরাবরের মতো নিশ্চুপই রইল। নিভান ফের বলল, আচ্ছা কৌরি, আমার যদি হঠাৎ কিছু হয়ে যায়, ধরো হঠাৎই আমি বরাবরের মতোই দূরে চলে গেলাম, তোমার থেকে খুব দূরে, যেখানে গেলে কেউ আর কখনোই ফেরে না। আচ্ছা কৌরি, আমার অবর্তমানে তুমি কি একটু কষ্ট পাবে না আমার জন্য? আমি নেই কখনো মন খারাপ হবে না তোমার? বুঝে থাকা চোখ জোড়া টেনে আবারও গভীরভাবে টেনে বুঝে নিল কৌরি। ফের মৃদুস্বরে আওড়ালো, এগুলো কি বলছেন আপনি? কথাটা শোনা হলো না নিভানের। তার আগেই তার পিয়ে নক করলো দরজায়। মনোযোগ ছিন্ন হলো নিভানের। মনে পড়লো একটা ইম্পর্টেন্ট মিটিং এর জন্য একটু পর বের হতে হবে তাকে। সেই জন্য ডাকতে এসেছে মৃদুল। মৃদুলকে ফাইলগুলো নিয়ে বের হয়ে গাড়িতে বসতে বলে পাঠিয়ে দিল। ফের ফোনটা কানে তুলল সে। তার আগে দেখে নিল সংযোগ আছে কিনা। আছে দেখেই মৃদু হেসে ফোনটা কানে নিল। ফের অমায়িক কণ্ঠে বলল, তোমাকে খুব বেশি ডিস্টার্ব করলাম। সেই ডিস্টার্বের বিনিময়ে যে স্বস্তি শান্তিটুকু দিলে আমাকে, তার জন্য নিবেনের ভালোবাসা গচ্ছিত রইল তোমার জন্য। যদি সুস্থ থাকি তবে সন্ধ্যায় দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। মনে মনে আপনি সর্বদা সুস্থ থাকেন, শব্দগুলো বলেও মুখে চুপ থাকলো কৌরি। আল্লাহ হাফেজ বলে মনে মনে বিদায় জানালো তাকে। আজকে নিভান যেন নাছর বান্ধা। মায়াময় কণ্ঠে বলল, এই কৌরি, আল্লাহ হাফেজ বলবেন না? ঘন নিঃশ্বাস ফেলল কৌরি। নিঃশ্বাসের শব্দ ওপাশ থেকে নিভানও শুনল। নিভানের মায়াময় কণ্ঠের বশীভূত হলো কৌরি। কৌরি মৃদুস্বরে বলল, আল্লাহ হাফেজ। নিজেই ফোন কেটে দিল সে। ওপাশ থেকে মৃদু হেসে ফোনের দিকে কিছু সময় তাকিয়ে থেকে ফোন প্যান্টের পকেটে ঢুকালো নিভান। ফের দ্রুত কেবিন ত্যাগ করে নিজের গন্তব্যের দিকে পা বাড়ালো। সময়টা মধ্যাহ্ন।
গায়ের পরিহিত সাদা শার্ট দিয়ে কে আবারও তাকালো ইভান। রক্তের ছোপ ছোপ দাগে ছেয়ে আছে শার্টটা। এই অবস্থায় কি করে সে বাড়ির ভিতরে যাবে বুঝে উঠতে পারল না। বাড়ির ভিতরে ঢুকতেই তো মা চাচিদের প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে, আর প্রশ্নের উত্তর দিতে গেলে তো এই দুপুরে একটা হুলস্থুল কাণ্ড ঘটবে। তবু তো যেতে হবে। তবে মায়ের মুখোমুখি দাঁড়িয়ে ওনার প্রশ্নের সম্মুখীন হবে কি করে সে? কি করে বলবে তার আদরের ছেলেটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করে হসপিটালে বেডে পড়ে আছে? শুধু সেই হসপিটালে বেডে পড়ে আছে এমনটা নয়, গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট হয়ে আইসিইউতে নির্জীব হয়ে আছে। গাড়ির ছিটে গা এলিয়ে দিয়ে চোখ বুঝলো ইভান। মুহূর্তেই ভেসে উঠল সেই বিভৎস অ্যাক্সিডেন্টের দুমড়ে মুচড়ে গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে থাকা গাড়িটা। মুহূর্তেই পথচারীরা হৈ হৈ করে উঠল। ওই বুঝি অসচেতন রাস্তায় পারাপার করতে গিয়ে মা সহ বাচ্চাটাকে বাঁচাতে গাড়ির লোকটা বুঝি মরল। ব্যস্ত শহরে রাস্তার পথচারীর মধ্যে সেও একজন ছিল। তবে কল্পনাতেও আনেনি মারাত্মক অ্যাক্সিডেন্টে মরতে বসা মানুষটা তার আপনজন হবে। সকল পথচারীর মতো সেও অ্যাক্সিডেন্টের কথা শুনে এগিয়ে যায়। গাড়িটা নজরে পড়তেই বুকটা ঝড়ের মতো কেঁপে উঠল তার। নজর যেন কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না গাড়িটা তার আপনজনের, আর ভিতরের আহত মানুষটা তার আত্মার একাংশ। মানুষটা আঘাত পেলে তার ব্যথাও লাগে, কষ্ট অনুভব হয়। মুহূর্তে পাথর বনে যাওয়া হাতগুলো কিভাবে যে টেনে হিসড়ে গাড়ির ছিটে রক্তাক্ত এলিয়ে থাকা মানুষটাকে বুকে জড়িয়ে ধরেছিল সেটা শুধু ইভানই জানে। তার সর্বসাহায্যে হসপিটালে পৌঁছে কাকে কিভাবে জানাবে ভেবে উঠতে পারছিল না। রিভান শুধু একটা নাম নয়, এই নামের মানুষটা নিজের আপনজনদের মধ্যে আবেগ, ভালোবাসা আর অনেকের দুর্বলতার স্থান। ওই মানুষটা অ্যাক্সিডেন্ট করেছে, অসুস্থ হয়ে হসপিটালের বিছানায় শুয়ে। সবাই যে মূর্ছা পড়বে। তার অসুস্থতার কথা শুনে তার প্রতি যত্নশীল মানুষগুলো যে অসুস্থ হতে পারে এটাও ধারণা আছে ইভানের, বিশেষ করে মা, বাবা, নানুমা। তাই দুপুরে 11টার দিকে ঘটনা, এখন দুপুর 3টে। এখনো কাউকে জানাতে সাহস পায়নি ইভান। শুধু ছোট্ট চাচুকে জানিয়েছিল। আপাতত তাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে তিনি এখন হসপিটালে অবস্থান করছে। সহজ সরল মানুষটাও আপনজনের এমনতো অবস্থায় ভারাক্রান্ত হয়ে পড়েছেন। দীর্ঘশ্বাস ছাড়ল ইভান। পরিস্থিতির সম্মুখীন তো হতেই হবে। ছোট্ট চাচুর গাড়িটা নিয়ে এসেছে সে। গাড়ি থেকে বের হলো ইভান। আজকে দুপুরে চারপাশটা কেমন নিস্তব্ধ। আশেপাশে তাকিয়ে মেন দরজা গিয়ে কলিং বেল বাজাতেই সময় নিল সে। কেমন যেন সাহসে কুলাচ্ছে না। এলোমেলো শ্বাস ফেলে কলিং বেল চাপতেই মুহূর্তেই দরজা খোলার শব্দ পেল ইভান। কিছুটা আশ্চর্য হলো। সময় না নিলেও মিনিট সময় পার হয়ে অন্য সময় দরজা খুলতে, আর আজ সময় নিল না। মনে হলো দরজায় কেউ ওত পেতে বসেছিল দরজা খোলার জন্য। তবে কি দাদাভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা জেনে গিয়েছে বাড়ির সবাই? ও আল্লাহ, ও ইভান বাবা, তোমার গায়ে রক্ত মাখামাখি কেন? কি হয়েছে তোমার? রানীর চিল্লা চিল্লিতে মুহূর্তেই যেন দোতলা বাড়ির গম গম হয়ে উঠল। নিহারিকা বেগম টেবিলে খাবার গোছাচ্ছিলেন। রানী কেমন হাহাকার করতে শুনেই সব ফেলে দৌড়ে এলেন। সাথে শান্তনা রহমানও পিছু নিলেন। ততক্ষণে ইভান ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে। ইভানকে দেখে আটকে উঠলেন নিহারিকা বেগম। দ্রুত কাছে এসে গায়ে হাত দিয়ে ইভানকে পরখ করতে করতে আতঙ্কিত কণ্ঠে বললেন, কি হয়েছে তোর? এত রক্তে মাখামাখি কেন তুই? ফের ইভানের ঘাড় কাঁধ মাথায় চুলগুলো উল্টে পাল্টে দেখতে দেখতে শান্তনা রহমানকে উদ্দেশ্য করে বলতে থাকলেন, দেখেছিস ছোট, তোকে সকাল থেকে বলছিলাম না আমার বুকটা কেমন যেন করছে, কি যেন খারাপ হতে চলেছে। আমার কথা মিলল তো? মায়ের মন কখনো মিথ্যে বলে না, আর না ভুল জানান দেয়। তার উপর সে দুপুর থেকে ছেলে দুটোকে ফোন দিয়ে পাচ্ছি না। আমার মনটা আরও খুদমুদ করছিল, জ্বলছিল। তুই তো বিশ্বাস করছিলি না আমার কথা। দেখেছিস, একটা বিপত্তি বাঁধিয়ে তারপর বাড়িতে এলো। আমার মন তবে ভুল বলছিল না। ইভান দুর্বল অনর নজরে মায়ের বিচলতা দেখে গেল। একেই বলে বুঝি মা, যার অন্তর সন্তানের সুখ অসুখে, ভালো মন্দে, বিপদ আপদে আগেই টের পেয়ে যায়। উফ, সে মাকে কি করে জানাবে তার আদরের সন্তান ভয়ঙ্কর বিপদের কথা? কই, তোর তো কোথাও কাটাছেঁড়া নেই, তবে সমস্ত শরীরে এত রক্ত মাখামাখি কেন? কার কি হয়েছে ইভান? ও ইভান, কথা বল, এমন রক্ত মাখামাখি কেন তুই? ততক্ষণে ড্রয়িং রুমে সবাই হাজির। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আতঙ্কিত নজরে ইভানকে দেখছে তন্ময়ী। পা এগোবে সেই সাহস হচ্ছে না তার। এই কয়েকদিনে ইভানের সাথে কাছাকাছি ঘুমানো ছাড়া বিশেষ সম্পর্ক এগোয়নি তাদের। তবে হালাল সম্পর্কের টান হোক বা ছেলেটার বারবার অনুতপ্ততা তাকে মায়া জড়াতে বাধ্য করেছে।
একটা অদ্ভুত টান তৈরি হয়েছে। এখন ভুলেও তন্মনি চায় না ওই ছেলেটা কোনো প্রকার বিপদে আপদে পড়ুক। সেই ছেলেটা এত রক্তে মাখামাখি, কেমন যেন ভিতর থেকে অসর অসর অনুভব হলো। বিদায় চেয়েও সামনে এগোতে পারল না। ইতিমধ্যে ফাতেমা বেগম এবং ডালিয়া বেগমও সেখানে হাজির। রানীর গলা শুনে মৌনতা কেউ বাদ গেল না। কৌরি মনতার রুমেই ছিল। মনতা আগে এসে নিজে নেমে গেল। ইভানকে এমন অবস্থা দেখেই ধীর হয়ে গেল তার পা। তবে সিঁড়ির মাঝে বরাবর এসে নিহারিকা বেগম অবচলিত করা প্রশ্ন, ইভানের বলা নির্দয় বাক্যগুলো নিঃশব্দে থমকে গেল তার পা। নিঃশ্বাস আটকে ধক করে উঠল বুক। আমার কিচ্ছু হয়নি মা, তবে তবে কি বল? ওই ভান, আমার নিভানের কিছু হয়নি তো? প্রশ্ন করতেই নিহারিকা বেগমকে শক্ত করে জড়িয়ে ধরল নিজের শক্তপোক্ত বুকে। ফের বলল, শান্ত হও দাদাভাই, ঠিক হয়ে যাবে। একদম পাগলামো করবে না। তবে সুস্থ হয়ে দাদাভাই কিন্তু আমাকে বকবে। আমার নিভানের কি হয়েছে ইভান? নিহারিকা বেগমকে আরো শক্তপোক্ত করে জড়িয়ে ধরল ইভান। ফের চোখ বুজে নিঃশ্বাস ফেলে এক নাগাড়ে বলল, দাদাভাই অ্যাক্সিডেন্ট করেছে মা। আমার নিভান ঠিক নেই তাই না? উত্তর দিতে পারল না ইভান। গলা রোধ হয়ে এলো তার। তবে মাকে ভুলেও কাছাকাছি কাজ ছাড়া করল না সে। নিভানের অ্যাক্সিডেন্ট? আতঙ্কে হাত পা ঠান্ডা হয়ে এলো সবার। আবেগে কেঁদে ফেলল মৌনতা। মুখে হাত চেপে ধরলেন ডালিয়া বেগমও। কি সর্বনাশ, কিভাবে হলো বলে মুখেই আওড়ালেন। বিচলিত হলেও বৃদ্ধা আমিয়া বেগমও। শান্তনা রহমান তো হাত পা নাড়ানোর শক্তিও পেলেন না। সকালবেলা সুস্থ সাবলীন ছেলেকে উনি খাবার বেড়ে খাওয়ালেন, এখন বোঝে সেই ছেলের মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে। হঠাৎই কথাটা যেন বিশ্বাস হলো না। ভুল শুনেছেন বলে মনে হলো। তারপর নিহারিকা বেগমের পাগলামি করা দেখে হুঁশ ফিরল যেন ওনার। ওই ইভান, আমার বাচ্চাটা ঠিক নেই বল? আমার বাচ্চাটা আমার আগে ছেড়ে চলে যাবে না তো ওর বাবার কাছে? বড় বৌমা, এগুলো কি বলতে শুরু করলে তুমি? ধমকে উঠলেন ফাতেমা বেগম। তাতে এবার কেঁদে ফেললেন নিহারিকা বেগম। ইভানকে জড়িয়ে হাও মাও করে কেঁদে উঠলেন। ফের শাশুড়িকে উদ্দেশ্য করে বললেন, ওর আমার উপর অনেক অভিযোগ, খুব অভিমান মা। আপনি জানেন না, আমার বাচ্চাটা প্রকাশ করতে চায় না বলে, কিন্তু আমি ওর মনের কথা জানি। ওর আমার উপর খুব অভিমান, খুব অভিযোগ। ও ওর বাবাকে খুব ভালোবাসতো। আমি জানি ও আমার উপর অভিমান করে ওর বাবার কাছে গিয়ে শান্তিতে থাকতে চায়, একটু স্বস্তি আর শান্তিতে থাকতে চায়। গলা ছেড়ে কাঁদতে কাঁদতে কথাগুলো ফের বললেন, ও আল্লাহ, আমার প্রাণটা নিয়ে তুমি আমার বাচ্চাটাকে সুস্থ করে দাও। আমার আয়ু কেটে তাকে যুগ যুগ বাঁচিয়ে রাখো। ফের ইভানের উদ্দেশ্যে কাঁদতে কাঁদতে বললেন, এই ইভান, আমাকে নিয়ে চল না আমার বাচ্চাটার কাছে। সেই যে পা থমকে গেছে কৌড়ের, তার আর সচল অনুভব হলো না। নিষ্পলক স্তব্ধ নজরে শুধু ড্রয়িং রুমে চলা ঘটনাগুলো দেখে চলেছে সে। খানে শুনেছে সব, তবে কি শুনেছে সব যেন তালগোল পাকিয়ে মস্তিষ্কে বিচরণ করছে। বাজে অদ্ভুত একটা ধকধক অনুভূতিতে তোলপাড় করছে হৃদস্পন্দন। বাবা মারা গিয়েছিল যেদিন, ঠিক একই অনুভূতিতে কেঁপেছিল বুকের ভিতর ও বাহির। কি এসব ভাবছে সে? মানুষটা মরতে যাবে কেন? তবে হয়তো তার এটা খেয়াল নেই, মানুষ মরণশীল, সে পিড়ি অনুযায়ী চলে যাবে। এমনটা নিয়ম সৃষ্টিকর্তা করেননি। যার যখন সৃষ্টিকর্তার থেকে ডাক আসবে তখনই তাকে চলে যেতে হবে। এটা অতি বাস্তবিক সত্য কথা। গভীর রাতের প্রহরের ন্যায় এই মধ্য দুপুরেও বাড়িটা শুনশান বিরাজ করছে, নিস্তব্ধ নীরব। মানুষের অভাবে খা খা করছে বইকি। এত বড় বাড়িটার কোথাও কেউ নেই যেন, অথচ বাড়িতে কম মানুষও নয়। অসুস্থ জাহিদ সাহেব নিয়ম অনুযায়ী দুপুরের খাবার খেয়ে একটা ভাত ঘুম দেন। আজও তার অন্যথা হয়নি, দুপুরে খেয়ে ঘুমিয়েছে। যার কারণে বাড়িতে এত বড় একটা দুর্ঘটনার ঘটনায় সবাই যে মূর্ছা পড়েছে এটা তিনি জানেনও না। নাফিমও ঘুমে, জ্বরে অসুস্থ দিবাও গভীর ঘুমে পড়ে আছে বিছানায়। বাড়িতে আপাতত 3 জন মানুষের আনাগোনা চলছে, তবুও সে মানুষগুলোর আনাগোনা ঘুমিয়ে থাকা মানুষগুলোর থেকেও খুব একটা পার্থক্য নেই। সেই রক্তে মাখামাখি অবস্থায় আবারও বাড়ির সদস্যগুলো নিয়ে হসপিটালে ছুটতে হলো ইভানকে। বাদ গেলেন না বৃদ্ধা ফাতেমা বেগমও। শান্তনা রহমানও যাবার প্রস্তুতি নিতেই বাড়ির অসুস্থ মানুষগুলোর কথা ভেবে ফের রয়ে গেলেন।
না হলে নিভানকে যে তিনি নাফিমের থেকে কোনো অংশেও আলাদা নজরে দেখেন না, আপন সন্তানের মতোই মনে করেন। সেই ছেলেটা অসুস্থ, তিনি না গিয়ে বাড়িতে থাকতে পারেন, তবে বাড়ির মানুষগুলোর কথা না ভাবলেও যে নয়, তাই বাধ্য হয়ে শাশুড়ি মায়ের কথায় তিনি রয়ে গেলেন। তবে মন ছটফটিয়ে চলেছে ওই মারাত্মক অসুস্থ ছেলেটাকে এক পলক দেখার জন্য। সোফার একপাশে দুহাতে মাথা চেপে মনে মনে শত প্রার্থনা করে চলেছেন তিনি, যেন ছেলেটার মহাবিপদ কেটে যায়, দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে। সান্ত্বনা রহমানের অপর পাশের সোফায় বসে আছে তন্ময়ী আর কৌরি, দুজনেই চুপচাপ। তন্ময়ী ক্ষণে ক্ষণে চোখ মুছলেও তার কান্নার শব্দ নেই। কৌরিও নীরব, সান্ত্বনা রহমানের মতো মাথায় দুহাত চেপে বসে আছে। নিজের ভেতরে কি চলছে সেটা শুধু সেই জানে। সকালের ফোন কলের কথাগুলো বারবার মনে পড়ে যাচ্ছে, আর বুকটা জ্বলনে রূপান্তরিত হচ্ছে। সেই জ্বলনের বহিঃপ্রকাশ না কান্নার জলে নিভিয়ে ফেলতে পারছে না, না ভেতরটাকে কোনো প্রকার স্বস্তি দিতে পারছে। তবে মনে মনে প্রার্থনা করে চলেছে, মানুষটা সুস্থ সমেত তার কাছে ফিরে আসুক। হ্যাঁ, তার কাছে ফিরে আসুক। জানো কৌরি, পৃথিবীতে মানুষের বাঁচার অনেক শখ, আমারও বাঁচার ইচ্ছে অনেক, শখও আছে। তবে এই মুহূর্তে আমি আমার নিঃশ্বাসের বিনিময় হলেও ওই মানুষটার সুস্থ হয়ে ফিরে আসা প্রার্থনা করি। আমার এই দোয়ার কারণটা শুনবে না তুমি? দুহাতে চেপে রাখা মাথাটা একটুখানি তুলল কৌরি। হরিণী বড় বড় কালো মণির শান্ত চোখজোড়া মুহূর্তেই জলজলে উঠল। চোখের কালো মণির পাশের সাদা অংশটুকু মৃদু লালচে বর্ণে ছেয়ে আছে, সেদিকে বিশেষ খেয়াল করল না তন্ময়ী। ফের বলতে শুনতে করল, নিভান ভাই আমার জীবনের এমন একটা স্থান ও শ্রদ্ধার মানুষ, আমি ওনাকে ভাইয়ের বন্ধু কম, ওনার আচার আচরে নিজের ভাইয়ের মতোই জেনেছি বেশি, পাশে পেয়েছি সব সময় তেমনটা রূপেই। উনি আমার জীবনে মা ভাইয়ার পরপরই এমন একটা শ্রদ্ধেয় মানুষ, যেখানে ওনার আবদার এক একটা বলে শেষ করা যায় না। নিজের বোনের মতো দায়িত্ব পালন করেছে, যেভাবে একটা ভাই পালন করে উনি আমার প্রতি করেছেন। দাদাভাই বিদেশে থাকাকালীন আমাদের সমস্ত দায় দায়িত্ব নিজ গুণে নিপুণভাবে সামলিয়েছেন। তখন ভাবতাম দূরসম্পর্কের জন্য কেউ কিভাবে এতটা করে, সেখানে থেকেই শ্রদ্ধাটা আরও বেড়ে গেল। যদিও দাদাভাইয়ের সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকেই আমরা আর দাদাভাইয়ের জীবনে অথবা আমাদের জীবনে ওনাদের অনেক অবদান, শুধু অর্থ দিয়ে নয়, আমাকে নিজের বোনের মতো স্নেহ করা, আমার দাদাভাইকে বন্ধু কম নিজের ভাইয়ের মতো ভালোবাসা, মাকে মায়ের মতো শ্রদ্ধা করা, খেয়াল রাখা, আমাদের মধ্যে যে দুঃসম্পর্ক সেই সম্পর্কের প্রতি যত্নশীল হওয়া কে করে এই জামানায়? সত্যি আমি ওনার মতো ছেলে, বন্ধু, ভাই খুব কমই দেখেছি। আর ওই রকম মানুষের বেঁচে থাকা, সুস্থ থাকা পৃথিবীতে খুবই দরকার। আমার বেঁচে থাকার চেয়েও খুবই দরকার ওনার বেঁচে থাকা। চেনা পরিচিত মানুষগুলো মানুষটাকে কতটা সম্মান, কতটা শ্রদ্ধা করে, ভালোবাসে, অথচ তার কাছেই সেই মানুষটা ভালোবাসার কাঙাল, আর সেই মানুষটার হতে পারছে না সে। উফ, নিজের আলাদা ভাবনায় মশগুল হলো কৌরি। সান্ত্বনা রহমান এত সময় মাথায় হাত চেপে বসে থাকলেও তন্ময়ী কথা শুরু করতেই ওর মুখের দিকে তাকিয়ে নীরবে কথাগুলো শুনে গেলেন। তন্ময়ী কথা শেষ করতেই উঠে দুজনের মধ্যে ফাঁকা জায়গায় গিয়ে বসলেন তিনি। দুজনেই ওনার দিকে তাকালো, সেটা দেখে দুর্বল হেসে তন্ময়ী মাথায় হাত রেখে বললেন, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে, দেখবে নিভান এই সুস্থ হয়ে ফিরল বলে কথা। এত মানুষের প্রার্থনা বিফলে যেতে পারে না। মাথা নাড়ালো তন্ময়ী। সান্ত্বনা রহমানের হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে বলল, এই প্রার্থনাই তো করতে চলছি বারবার, ভাইয়া সুস্থ হয়ে দ্রুত ফিরে আসুক। তন্ময়ী ভরসার কাঁধ খুঁজে নিয়ে সেখানে মাথা রাখলো। কৌরিও যেন ভরসার কোল খুঁজে পেল, দ্বিধাহীন নীরবে মাথাটা এলিয়ে দিল সান্ত্বনা রহমানের কোলে।
তড়িৎ কৌরির মুখের দিকে তাকালেন তিনি। তার আগেই কৌরি মুখ লুকিয়ে নিয়েছে সান্ত্বনা রহমানের পেটের শাড়ির ভাঁজে। চিবুকের এক পাশ আর মাথার চুলের অংশ ছাড়া নজরের আড়ালে চলে গেল সব। তবুও সেদিকে নিষ্পলক তাকিয়ে থেকে কৌরির মাথায় স্নেহের হাত রাখলেন তিনি। ইদানিং একটা বিষয় তিনি খুবই সূক্ষ্মভাবে লক্ষ্য করেছেন, যা সহজে সবার নজরে পড়ার কথা নয়। কৌরির প্রতি নিভানের মায়াময় শান্ত নরম চাহনি। একদিন খেয়াল করার পর গুরুত্ব দেননি তিনি। তবে বিয়ে বাড়ির এত মেয়েদের উজ্জ্বল সাজগোজ ছাড়িয়ে সাধারণভাবে ঘুরতে থাকা কৌরির পানে সেই একই মায়াময় মুগ্ধ নজর আবদ্ধিত হওয়া বিষয়টা সাধারণ বলে মনে হয়নি ওনার। নিভান যে চরিত্রের ছেলে তার সাথে মিলিয়ে তিনি যে উত্তর পেলেন সেটাও অবিশ্বাস্য লেগেছে। বিষয়টা নিয়ে তিনি নিহারিকা বেগমের সাথে আলাপ করতে চেয়েছিলেন, কিন্তু বিয়ের হাজার তাল ঝামেলা আর হয়ে ওঠেনি। কৌরির চুলের ভাঁজে আঙ্গুল বিচরণ করলেন তিনি। মুগ্ধ হয়ে ফর্সা কান গলা এগুলো পর্যবেক্ষণ করলেন। মেয়েটার সৌন্দর্যের কমতি নেই, যে কারোর নজরের মুগ্ধতা ছড়াবে। তবে নিভান শুধু সৌন্দর্যের পাগল নয়, ও ছেলে আলাদা ধাতুর, যা দিবার বিষয় সহ আরও অনেক সৌন্দর্যময়ী মেয়ের বিষয়ে তিনি সহ পরিবারের সবাই ঢের পেয়েছে। তবে কৌরি বিষয়টা ভাবিয়েছে ওনাকে। যদিও ছেলে মেয়ে দুটোই চাপা স্বভাবের, একজন পড়াশোনা নিয়ে যেমন ব্যস্ত, অন্যজন বিজনেস নিয়ে তার দ্বিগুণ ব্যস্ত। দুজনের কাউকে সেভাবে ফোনেও দেখা যায় না, আর না কখনো কথা বলতে শুনেছেন। বিধায় কৌরির দিক থেকে কিছু না থাকলেও নিভানের দিক থেকে কিছু একটা চলছে। তবে তাই যদি হয়, বৌমা হিসেবে কৌরি মোটেও মন্দ হবে না। শুধু ছেলেটা সুস্থ হয়ে ফিরলেই শুক্রিয়া। আজ হসপিটালে নিভানের অসুস্থতার 4 দিন চলছে। মারাত্মক অ্যাক্সিডেন্টে বেঁচে ফেরার কথা নয়, তবুও বেঁচে ফিরেছে সে। হয়তো জীবন এখানেই শেষ নয় তার, জীবনের এগিয়ে যাওয়ার পাতা এখনো বাকি, তাই হয়তো ফিরে এসেছে। রহম করেছেন আল্লাহ। হসপিটালের স্পেশাল কেবিনের রুগী বেডটায় হেলান দিয়ে পা মেলিয়ে বসে আছে নিভান। গায়ের হালকা শীতাতাপ নিয়ন্ত্রণ বস্ত্রটা কোমর পর্যন্ত দেওয়া। চোখ বুঝে আনমনে দীর্ঘশ্বাস ছাড়লেন সে। অ্যাক্সিডেন্ট হওয়ার প্রায় 24 ঘন্টা পরে তার নাকি জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পর অনেকেই দেখেছে হসপিটালে, মাকে হাউমাউ করে কাঁদতে দেখেছে। বাড়ির প্রতিটা সদস্যকে তার জন্য মলিন রূপে দেখেছে সে। যে ফুপুর সাথে তার কখনো আদর আহ্লাদিত সম্পর্ক গড়ে ওঠেনি, সেই ফুপু তার মায়া মায়া করে কথা বলল। দাদুমা, তিনি তো কেঁদেই দিয়ে কত আদরে কণ্ঠে এটা ওটা বললেন। এই 4 দিনে নিজের আপনজন আত্মীয় স্বজন বলতে কেউ বাকি নেই তাকে দেখতে আসতে। অথচ যাকে দেখে মন শান্ত হতে চাইছে, নজর খুঁজেছে, আজ 4 দিনেও তার দেখা মেলেনি। কি করে মেয়েটা এতটা নিষ্ঠুর হতে পারে? তার কি একটুও মায়া হয়নি তার প্রতি? আর মারাত্মক অ্যাক্সিডেন্টের কথা শুনেও কি একটুও কষ্ট খারাপ লাগেনি মেয়েটার? অদ্ভুত হাসলো নিভান। সে হাসি যেন বর্ণনা দিল নিজের প্রতি তাচ্ছিল্যতা। আসবো দাদু ভাই? পুরনো বৃদ্ধা কাপা কণ্ঠস্বর কানে ভেসে আসতে মৃদু কেঁপে উঠলেন নিহারিকা বেগম। কতগুলো দিন পর দেখা, কতগুলো দিন কোথায়, প্রায় 2 যুগেরও বেশি। এরই মধ্যে নিভানের সাথে টুকিটাকি সম্পর্কের আদান প্রদান থাকলেও ওনার সাথে দেখা সাক্ষাৎ হয়নি ও বাড়ির ছাড়ার পর আর। হয়তো নাতির অসুস্থতার কথা শুনে এসেছেন। ভদ্রমহিলা অনুমতি চাইলেও অনুমতি পাওয়ার আশা করলেন না। ভিতরে ঢুকেই নিভানের কাছাকাছি গিয়ে বসলেন। নিভানকে এই অবস্থায় দেখে কেঁদেও ফেললেন। ফের নিভানের মাথায় হাতে জড়ানো ব্যান্ডেজে হাত ছুঁয়ে আদুরে গলায় বললেন, এখন কেমন আছো দাদু ভাই? আমি তোমার অ্যাক্সিডেন্টের কথা কাল সন্ধ্যায় শুনেছি, নাহলে আসতে কি আমার দেরি হয়? শ্যামবর্ণের জৌলুস একটা বৃদ্ধা অবয়ব। জিনগতভাবে হয়তো এই একই বর্ণে একই মুখবায়ু পেয়েছিলেন বাবা তাওসাফ আহমেদ, আর সেই একই জিনগতভাবে বাবার কাঠামো বর্ণ পেয়েছে সে। বিধায় এই মুখটার দিকে তাকিয়ে শক্তভাবে কোনো কথা বলতে পারে না নিভান। পারে না বলতে ভুল। ও বাড়ি ছাড়ার পর প্রায় 12 বছর পর এই দাদুমার অসুস্থতার কথা শুনে ওনাকে দেখতে গিয়েছিল নিভান। তখন কম কথা শুনিয়ে আসেনি। যদিও সে যেতে চায়নি ও বাড়ি, তবে মরণাপন্ন একজন মানুষ তাকে দেখতে চেয়েছে, তাই মায়ের কথা মেনে ও বাড়িতে যেতে বাধ্য হয়েছিল সে।
হয়তো ও বাড়ি ছাড়ার ক্ষেত্রে দাদুমার কোনো দোষ ছিল না, তবে তিনি যে ধরনের শক্তপোক্ত মহিলা, তিনি চাইলেই ছেলেদের মুখের উপর কথা বলে নিজের জোর দেখাতে পারতেন এবং তাদেরকে ও বাড়িতে রাখার সুব্যবস্থাও করতে পারতেন। তবে তিনি সেটা করেননি, নীরব ছিলেন। মায়ের ভাষ্য অনুযায়ী হয়তো এটাও ঠিক, ভাগ্য চেয়েছিল অন্যরকম, তাই আজ তারা এখানে। ভাগ্য ভিন্ন। ভাবনা ছেড়ে কিছুটা দূরে দাঁড়ানো মায়ের দিকে এক পলক চেয়ে মৃদুস্বরে বলল, কান্নাকাটি করবেন না, আমি এখন ঠিক আছি। আপনি কেমন আছেন? শরীর ঠিক আছে আপনার? কান্নাকাটি করব না বলছো? ওই একইভাবে তো তোমার বাবাও চলে গেলেন। আমার প্রথম সন্তান ছিল আহসাব, সেই সন্তান আমার আগে চলে গেল। আমার অবস্থা বুঝতে পারছো? সেই ঘর পোড়া গোয়ালে নিয়ে আমি আমার নিজের কারো অ্যাক্সিডেন্টের কথা শুনলে যে আমার পরাণ যায়। যার আর তুমি আমার সেই সন্তানের সন্তান। তোমাকে সে আদর আহ্লাদে এই দুহাতে মানুষ করতে পারিনি, হয়তো কাছেও রাখতে পারিনি বলে মনে করো। আমি তোমার মন্দে ব্যথিত হই না, আমার আফসোস তুমি বুঝবে না দাদু। তবে তোমার মন্দেও একইভাবে ছটফটায় আমি, কষ্ট পাই, ব্যথা পাই, যেমনটা আমার আওসাফের মন্দে ব্যথা কষ্ট অনুভব করতাম। আমার বংশের প্রথম নাতি তুমি আমার, অথচ তোমাকে না নিজের কাছে রাখতে পারলাম, আর না নিজের বড় সন্তানের আদরের সন্তান হিসেবে যোগ্য সম্মান দিয়ে আদর আহ্লাদে নিজ হাতে বড় করে পারলাম। না হলে কি তোমাকে অন্যের দ্বারস্থ হয়ে থাকতে হয়? আর না তোমার এই মহা বিপদের 3 দিনের মাথায় এসে আমাকে দেখতে হয় তোমাকে। ভদ্র মহিলা কাঁদলেন। বেড থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে সেই নীরবে কান্না নিহারিকা বেগমও দেখলেন এবং নিজেও উপলব্ধি করলেন ভদ্র মহিলার প্রতি এতদিনের অভিযোগ বুঝি তরতর করে কমে যেতে থাকলো ওনার। আজ নিজেও সেই একই পরিস্থিতির মোকাবেলা করছেন। ওনার সন্তান করুণাময়ের অশেষ রহমতে এখনো বেঁচে আছে, কিন্তু ওই বৃদ্ধা মহিলার সন্তানের লাশ তো ওনার দুচোখের সামনে দিয়ে কবরে নিয়ে শাহিত করা হয়েছিল। তবে কি পরিস্থিতি হয়েছিল ওনার, কিভাবে সামলিয়েছিল নিজেকে, আজ তা বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারলেন। সেদিন নিহারিকা বেগমের উপরে দেখানো রাগ, ক্ষোভ, বলা কথাগুলো হয়তো যথার্থ না থাকলেও একেবারে অনর্থক ছিল না। আর স্বামীর বাড়ি ছাড়া সেটা তো নিতান্তই ভাগ্য ছিল, নয়তো ওই অল্প বয়সে একটা বাচ্চা নিয়ে ওই সংসারে টিকে থাকা দীর্ঘস্থায়ী কখনো সম্ভব হতো না। যেখানে নিজের দেবরের নজর পড়েছিল ওনার উপর, যার ঘর সংসারও ছিল, সেই ঘর ভাঙতে চায়নি বলেই নিজ থেকে ওই সংসার ছেড়ে বেরিয়ে এসেছিলেন তিনি। ইজ্জত নিয়ে বাঁচতে চেয়েছিলেন, স্বামীর সম্পদ নিয়ে নয়। বাবা নামটা বারবার আসতেই চোখ বুঝে নিল নিভান। বাবা নামক মানুষটাকে সে প্রচণ্ড ভালোবাসতো, এমনকি ওই মানুষটাও তাকে প্রচণ্ড ভালোবাসতো। নিভানের যেটুকু স্মৃতিতে স্মরণ আছে, বাবা সবসময় তার সাথে আদুরে গলায় কথা বলতো। মানুষটা তাকে এত এত ভালোবাসতো, সেই ছোট্ট সময়ের ভালোবাসা স্মৃতিতে স্মরণে না থাকার কথা থাকলেও স্পষ্ট স্মরণে আছে নিভানের। তাই তো সেই একই আদর পিতৃস্নেহ পাওয়া সত্ত্বেও জাহিদ সাহেবকে কখনো বাবা ডাকা হয়নি। চোখ বুজে থাকা নিভানের মুখের দিকে অনড় দৃষ্টিতে তাকিয়ে রইলেন ভদ্রমহিলা, একদম ছেলের কপি। নিভান ছোট থাকতে ততটা অনুরূপ না মনে হলেও এখন পুরো অনুরূপ মনে হয়। সেই চোখ, ঠোঁট, গড়ন, এমনকি উঁচু লম্বা গায়ের বর্ণ। ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন, নিভানের কপালে ব্যান্ডেজ জড়ানো সাদা পট্টির উপর প্রগর চুমু এঁকে দিলেন। মনে হলো নিজের ছেলেকেই আদর করছেন। এই উপলব্ধি ওনার এখন থেকে অনেকগুলো বছর আগে নিভান যখন দেখা করতে গিয়েছিল ওনার সাথে, তখনই অনুভব করেছিলেন। তারপর প্রতিটা রাত ওনার আফসোস আর দীর্ঘ নিঃশ্বাস কেটেছে নিজের ছেলের অংশকে কাছে ধরে রাখতে না পারার, নিজের আদরের বড় সন্তানের অস্তিত্ব, রক্ত অন্যের দ্বারস্থ হয়ে মানুষ হওয়ার। উফ, সেই আফসোস কি কখনো মিটবে না। প্রগাঢ় চুমু এঁকে সরে আসলেন ভদ্রমহিলা। ফের আবার নিভানের কপালের ব্যান্ডেজ ছুঁয়ে আদরে গলায় অপরাধী মুখ করে বললেন, দাদুমাকে ক্ষমা করো দাদু ভাই, তার আদর ভালোবাসা থেকে তোমাকে বঞ্চিত রাখার জন্য ক্ষমা করো। তোমার সাথে হওয়া সকল অবিচার অন্যায়ের জন্য ক্ষমা করো তোমার এই হতভাগা দাদুমাকে। নিজ রক্ত যতই দূরে থাকুক আর নিজের প্রতি যতই অন্যায় অবিচার করুক, এই
বংশীয় রক্তের টান মায়া যেন অন্যরূপ। দাদুমার আদর ছোঁয়া বাবার ছোঁয়ার মতো যেন উপলব্ধি করলো নিভান। সেই প্রেক্ষিতেই মুখে আওড়ালো, এমনভাবে বলবেন না দাদুমা, বাবা কষ্ট পাবেন। ওনার মা ওনার সন্তানের কাছে এভাবে ছোট হয়ে কথা বলছে। উনি বেঁচে থাকলে হয়তো এ দৃষ্টিটা কখনোই মানতেন না। আর আমিও চাই না আমার মৃত্যু বাবা মারা অসম্মানিত হোক। দাদির ভালোবাসা পেয়েও চোখ মেলল না নিভান, সেখানে চোখ বুজে রেখে বলল কথাগুলো। আর আমার আওসাফের আমানত, তার কলিজার টুকরা যে আমি আগলে রাখতে পারিনি, তার জন্য কি আমার উপর মনক্ষুণ্ণ হবে না, কষ্ট পাবে না? এতদিন পর এই কথাগুলো মনে কথাগুলো আসলেও কথা বাড়ালো না নিভান, চুপ রইল। নিভানের থেকে সরতেই ভদ্রমহিলার নজর পড়ল পাশে। নিহারিকা বেগমকে দেখেই পরাণ কেঁদে উঠল। নীরবে কিছু সময় তাকিয়ে কাপা স্বরে আওড়ালেন, কেমন আছো নিহারিকা? গলা কাঁপল নিহারিকা বেগমের। গত হওয়া স্বামী না থাকলে ওনাকে তিনি ভুলে যাননি, আর না তার পরিবারকে, আর না কয়েক বছরের সংসারকে। যখন একাকী সময় পার করেন, মনে পড়ে ফেলে আসা দিনগুলো, সব কিছু আবার দীর্ঘশ্বাসের সাথে মিলিয়ে যায় মনে পড়া অতীত। ভদ্রমহিলা প্রশ্ন জপতেই সময় নিয়ে নিহারিকা বেগম উত্তর দিলেন, ভালো আছি, আপনি কেমন আছেন মা? এই তো আছি ভালো, তবে মা না হয় সন্তানের ভালোর জন্য তাকে দূরে সরিয়ে দিয়েছিল। তুমি যেটা বুঝেও অবুঝ রইলে কি করে? এই মাটা কেমন আছে একটু খোঁজখবরও নিলে না, জানতে চাইলে না। আমার অসুস্থতা মৃত্যুশয্যা পর্যন্ত গড়িয়েছিল, শুধু নাতিকে দেখতে চাইনি আমি, তোমাকেও চেয়েছিলাম। কই, মাকে তো একবার দেখতে গেলে না? মাকে বুঝি এখনো ক্ষমা করতে পারোনি? খোঁজ নিয়েছিল নিহারিকা বেগম। ওই বাড়ির একটা সদস্যের সাথে এখনো যোগাযোগ আছে ওনার, তার কাছে খোঁজ নিয়েছিল। তবে ভদ্রমহিলা হয়তো জানেন না, জানাতে চাইল না নিহারিকা বেগম। ধীর পায়ে এগিয়ে শাশুড়ি মায়ের কাছে গিয়ে বসলেন। আলতো স্পর্শে ওনার হাতটা ধরে বললেন, আপনি তো জানেন সব কিছু। পরিস্থিতি যেটা দাঁড়িয়েছিল, ওই বাড়িতে পা রাখার ইচ্ছে আর কখনো হয়নি মা। তবে আপনাদের আমি ভুলিনি মা। আর আপনি এমন কোনো অন্যায় আমার সাথে করেননি যে আপনাকে আমার ক্ষমার নজরে দেখতে হবে। দীর্ঘশ্বাস ফেললেন ভদ্রমহিলা, ফের রয়ে শুয়ে বললেন, তুমি যার জন্য ও বাড়িতে পা মারাতে চাও না, সে এখন আর ওই বাসভবনে থাকে না। সব কিছু বেচে কিনে মা ভাইদের ফেলে পর শহরে আপন করে নিয়েছে। স্ত্রী সন্তান নিয়ে বিদেশে স্থায়িত্ব হয়েছে। এক সন্তানকে চোখের সামনে দিয়ে কবরে শায়িত করা হলো। অন্য সন্তানকে পরের বাড়ির মেয়ের জন্য কাছছাড়া করতে চাইনি আমি। তাই সেদিন আমার আওসাফের কাছে জবাবদিহিতা করা লাগবে জেনেও আমি তোমাদের প্রতি অবিচার করলাম। সেদিন নীরব থেকে বাড়ি ছাড়া হতে বাধ্য করলাম, অথচ সেই তাই হলো। সেই সন্তান নিজের ভালোর জন্য, নিজের সুখের জন্য আমার কাজ ছাড়া হয়েই গেল। অথচ আমি তোমাদের কাছে, আমার মৃত সন্তানের কাছে কত বড় দায়ী হয়ে রইলাম। আমাকে ক্ষমা করে দিও নিহারিকা, ক্ষমা করে দিও। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে ভদ্রমহিলাকে সান্ত্বনা দিতে থাকলেন নিহারিকা বেগম। সেখান থেকে কিছুক্ষণ পর নিভানের আরও ছোট চাচা ঢুকলো কেবিনে, যিনি নিভানের দাদু মাকে সাথে করে নিয়ে এসেছেন। তবে নিভানের জন্য ফলমূল নিয়ে আসতে মাকে এগিয়ে দিয়ে চলে গিয়েছিলেন। ভদ্রমহিলা অসুস্থ নাতিকে দেখার জন্য ওনাকে পথে কোথাও দাঁড়াতে দেয়নি, বিধায় ওনাকে হসপিটালে পৌঁছে দিয়ে উনি পুনরায় ফলমূল আনতে গিয়েছিলেন। নিহারিকা বেগম যখন বাড়ি ছেড়েছিলেন, ছেলেটা ছোট ছিল, কেবল ইন্টারমিডিয়েট পড়ে। সেই ছেলের এখন ভরা সংসার। ভালো মন্দ আলাপন সেরে সাংসারিক ভালো মন্দ কথায় মত্ত হলো তিনজনে। সেখানে নিভান শুধু নীরব দর্শক, সবার কথা শুনে যাচ্ছে। যদিও ছোট চাচার সাথে তার মোটামুটি সম্পর্ক, যোগাযোগও আছে, চলতো মাঝে মধ্যে, তবে ও বাড়িতে আসা যাওয়া ছিল না। সেই সম্পর্কে উনি নিভানের সাথেও মাঝে মধ্যে টুকটাক কথা সারছেন। তবে নিভানের মন অন্য কোথাও, নজর আবদ্ধ কেবিনের দরজায়। এই বুঝি সেই কাঙ্ক্ষিত মুখটা দরজায় ঠেলে ভিতরে ঢুকলো, কিন্তু না,
সময় অপেক্ষায় গড়াচ্ছে। অপেক্ষা করতে করতে আজ 4টা দিন, অথচ সেই মুখটার দেখা নেই। মাথা সোজা করে চোখ বুজে নিল নিভান। শক্ত মনে হঠাৎই অভিমানের জায়গা করে নিল, যেখানে যুক্ত হলো অভিযোগেরাও। সে মনে মনে আওড়ালো, তুমি এত নিষ্ঠুর নির্দয় কি করে হতে পারো গৌরী? তবে কি আমি তোমাকে কোমল ফুলটা ভেবে মারাত্মক ভুল করে ফেললাম? শীতের দক্ষিণা হিমেল হাওয়া বইছে এলোমেলোভাবে, প্রচুর ঠান্ডা ভাব। সেই ঠান্ডা ভাব ছাড়িয়ে যাচ্ছে নিবানের হালকা ফুল সিল্ক সাদা টি শার্টটা ভেদ করে। তবুও অনড় ছেলেটা যেন শীতল বাতাসটা তার শরীর ছুঁয়ে গেলেও ভিতরটা ছুঁয়ে দিতে পারছে না। যে ঠান্ডা ভাবটায় শরীর হিম হয়ে আসছে তা কিছুতেই ভেতরের জ্বলনটা নিভাতে পারছে না। বাড়িতে এসেছে কাল বিকেলে, তবুও মেয়েটার দেখা নেই। দূর প্রান্তে স্থির হয়ে থাকা বাদামি বর্ণ নজরজোড়া এবার আপন মনে বুঝে নিল নিভান। হঠাৎ সেই শান্ত পায়ের কদম ধ্বনি, হৃৎপিণ্ড কেঁপে উঠল নিভানের। কৌরি এসেছে। মেয়েটার পায়ের নিস্তব্ধতাও তার চেনা। সে শতভাগ শিওর কৌরি এসেছে। ভিতরের জ্বলনটা কমার বদলে বেড়ে গেল দ্বিগুণ। তবে ভুলেও পিছু ফিরল না নিভান। প্রগাঢ় এক অভিমানে সেখানেই চোখ বুজে অনড় দাঁড়িয়ে রইল। মনে মনে অভিমানী মন প্রশ্ন জাপল, সত্যি কি মেয়েটা তার জন্য এসেছে? মরে যাচ্ছিল তাই মেয়েটা দেখতে যায়নি, আর এখন তো সে সুস্থ। দুরু দুরু বুকে নিভানের কয়েক কদম পিছিয়ে এসে দাঁড়ালো কৌরি। সেদিনের পর এই মানুষটাকে একবার দেখার জন্য কতটা উতলা হয়েছিল তার মন, সেটা শুধু সেই জানে। হসপিটালে যাওয়ার জন্য মুখিয়েছিল, অথচ সবার হসপিটালে অবাধ যাওয়া আসা চললেও তাকে যেন সেখানে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই এমনটা ভেবে বসেছিল সবাই। দ্বিধায় লজ্জায় সেও আর বলতে পারেনি মানুষটাকে একটু দেখতে সেও হসপিটালে যেতে চায়। কাল বিকেলে যখন মানুষটাকে বাড়িতে নিয়ে আসা হলো, কৌরি সামনাসামনি না যেতে পারলেও দরজার আড়াল থেকে অসুস্থ মানুষটাকে খুব খেয়াল করে দেখেছিল। শ্যামবর্ণ মুখটা সেই গাম্ভীর্য, কপালে মোটা করে ব্যান্ডেজ জড়ানো, হাতেও সেই একই অবস্থা। ইস, ওই অবস্থায় মানুষটাকে দেখে পরাণটা কিভাবে চলকে উঠেছিল। আজ সকাল থেকেও সুযোগ পায়নি মানুষটাকে দেখার, আর কাছে যাওয়া তো অপ্রকাশ্যভাবে বারণ। এই নিষেধ বারণ কেউ না করলেও কুণ্ঠায় এই নিষেধ যেন সম্পর্কের অধিকারের। তবে বারবার খেয়াল রেখেছে মানুষটা ড্রয়িং রুমে আসলো কিনা, রুম থেকে বের হলো কিনা, কিন্তু না, আজ সারাদিনে মানুষটা সকাল থেকে রুম থেকে বের হয়নি। তার সকল প্রয়োজন অপ্রয়োজন রুমে মেটানো হয়েছে। সেখানেও বাড়ির সবার অবাধ যাতায়াত থাকলো সম্পর্কের খাতিরে তার যাওয়ায় প্রশ্নবিদ্ধের। কি জন্য এসেছো? ভারী গলায় চমকে উঠল কৌরি। মুখ উঁচু থাকলেও খেয়ালি নজর ভাবনায় ডুবেছিল। গম্ভীর স্বরের বার্তা কানে আসতেই নজর খেয়ালি হয়ে উঠল। উঁচু লম্বা মানুষটার পেছন দেখা গেলেও সামনে দেখার উপায় নেই। তবে মানুষটার গম্ভীর গলাটা আজ আরও দৃঢ়, কিন্তু তার সাথে তো কখনো এত কঠিন গলায় কথা বলে না। তবে কি ভাবনা না এগিয়ে কিছু বলতে গিয়েও দ্বিধায় পড়ল কৌরি। কি বলবে, কি জিজ্ঞেস করবে সে? কখনো নিজ ইচ্ছেতে মানুষটার সাথে কথা হয়নি তার। তবে কি জানতে চাইবে? আর জানতে চাওয়াতে আর সে যাচ্ছেই বা কি? কৌরির নীরবতা আরও জ্বালিয়ে দিল নিভানকে। মুহূর্তে ঘুরে কৌরির মুখোমুখি দাঁড়ালো সে। ক্ষোভিত গলা শুধালো, বাড়িতে কুকুর বিড়াল পুষেও মানুষ তার প্রতি একটু মায়া জন্মায়, টান হয়, সেখানে আমি তো মানুষ। আমার দুর্বলতা তুমি, সেটা জেনেও কি তোমার একটু আমার জন্য মায়া হয়নি কৌরি? আমি মরে যেতে পারতাম, সেটা জেনেও কি আমাকে একটু দেখতে ইচ্ছা হয়নি তোমার? তীব্র অভিযোগে বুক কেঁপে উঠল, হৃৎপিণ্ডে বিঁধল যেন সূচালো তীর। সেই যন্ত্রণায় চোখে ভিড় করল নোনা জল। তবে সেই নোনা জল দাঁতে দাঁত চেপে রোধ করল কার্নিশ বেয়ে গড়ানো থেকে। গলা কাঁপল কথা বলতে গিয়ে, তবুও বলল, আমি যেতে চেয়েছিলাম। আমি অপেক্ষাতে ছিলাম, কিন্তু তুমি যাওনি কেন? এই কেনর জবাবদিহিতা দিতে গিয়েও দিতে পারল না কৌরি। শুধু অনিমেষ চেয়ে রইল নিভানের ক্ষোভিত শ্যামবর্ণ মুখে। কৌরিকে চুপ থাকতে দেখে তাচ্ছিল্যের হাসি হাসল নিভান, যেন সেই হাসি নিজের উপর তাচ্ছিল্য করা। মুখে বলল সেরকম তাচ্ছিল্যময় কথা। আগের সেই ক্ষোভ নেই গলায়। গলার স্বর এবার শীতল হলো। সেই শীতল গলার শিথিল বাক্য কৌরির স্পন্দন থমকে গেল। বিগত 4 দিন আমি হসপিটালে শুয়ে একটাই রিয়েলাইজ করলাম, আমি সত্যি তোমার উপর জড়াবাতি করছি। তুমি ঠিকই বলেছ,
আমার তোমার উপর অনুভূতি জন্মাইতে পারে, সেটা আমার অনুভূতি আর মনের ব্যাপার। তাই বলে তোমার তো বাধ্যবাধকতা নেই যে এইসব একই অনুভূতি তুমি আমাতে অনুভব করবে। সেক্ষেত্রে আমি সত্যি তোমার উপর জড়াবাতি করছি। দুঃখিত, খুব 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 দুঃখিত। চোখ বুজে ফেলল কৌরি। মুহূর্তেই চোখের কার্নিশ বেয়ে অনর্গল নোনা জল গড়ালো। সেটা দেখে ভিতরটা আরো জ্বলে উঠল নিভানের। তীব্র আক্রোশ নিয়ে কৌরির মুখের কাছাকাছি গিয়ে দাঁড়ালো সে। ফের নিজের ভিতরে জমা সকল অভিমান অভিযোগ মিশিয়ে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, তুমি প্রার্থনা করতে আমার ফিরে না আসার, তোমাকে জড়াবাদি করার মানুষটা একেবারেই মিলিয়ে যেত তোমার জীবন থেকে। সেই সুখে তুমি মুক্ত পাখির মতো ডানা মেলে বেড়াতে। প্রার্থনা করতে তুমি আমি না ফিরে আসতাম তোমার কাছে। তাদের উপর শান বাঁধানো বসার স্থানে দুহাঁটু একসাথে মুড়ে ফুপিয়ে কেঁদে চলেছে কৌরি। সেই নিঃশব্দে কান্নার দমকে থেকে থেকে কেঁপে উঠছে তার পেলব শরীর। ফর্সা চোখ মুখ লালা বর্ণায় ছেয়ে গেছে। ঠোঁটে দাঁত চেপে কান্নার ফলে ঠোঁট জোড়া গোলাপি বর্ণ ছেড়ে রক্তিম আভায় চেয়ে পিষ্টে আছে যন্ত্রণায়। এত পোড়া কপাল নিয়ে পৃথিবীতে কেন জন্মেছিল সে? দুর্ভাগ্য বুঝুই শুধু তারই প্রাপ্য। কেন ওই মানুষটা তার ভেতরটা বুঝতে চাইল না? ইদানিং তার সুখ অসুখ সব নিজে থেকে বুঝে নিতে পারছে, আর এটুকু বুঝে নিতে পারল না কেন সে মানুষটাকে দেখতে যেতে পারেনি? কৌরি কি এতই নিষ্ঠুর অমানবিক? মানুষটা অ্যাক্সিডেন্ট করেছে শুনে কি অনুভূতি হয়েছিল তার, এটা শুধু সেই জানে। একটা পলক মানুষটাকে দেখার জন্য মনটা কিভাবে ছটফটিয়েছিল সেটাও শুধু তার ভিতরটা জানে। অথচ সেই মানুষটা তাকে কিছু বলার বিন্দুমাত্র সুযোগ না দিয়ে রেগেমেগেই চলে গেল। তাকে একটাবার বোঝার চেষ্টাও করলো না। এই বুঝলো মানুষটা তাকে এত রাগ এত ক্ষোভ জন্মেছে তার উপর। কৌরির কান্নার গতিবেগ বাড়ল। হঠাৎ সামনে দুখানা ফর্সা গোটালো পা দেখে কান্নারা এবার হুড়মুড়িয়ে বেরিয়ে এলো। বসা অবস্থায় মান্যতার কোমর জড়িয়ে তার পেটে মুখ গুজে হেঁচকি তুলে কাঁদতে থাকলো। মান্যতাও পরম যত্নশীলতায় নিজের সাথে জড়িয়ে নিল তাকে। নিজের রুম থেকে বেরিয়ে নিচে যাচ্ছিল সে। হঠাৎ দাদাভাইকে হনহনিয়ে ছাদ থেকে নামতে দেখে দাঁড়িয়ে পড়েছিল সে। নিভান কাছে আসতেই তাকে দেখেই চলা ধীর করলো। ফের গম্ভীর কণ্ঠে তাকে আদেশ করলো ছাদে আসতে, বলেই চলে গেল। মান্যতা ভেবে পায়নি দাদাভাইয়ের এমন আদেশের কারণ। কেন সে ছাদে যাবে? হঠাৎ কিছু মাথায় খেলতে দ্রুত ছাদে এসে দেখলো দাদাভাইয়ের রাগের কারণ। উনি আমার কথা কিছুতেই শুনলো না আপু। আমি কেন যেতে পারিনি কারণটা উনি জানতেও চাইলেন না, শুনতেও চাইলেন না, বরং তার বিনিময়ে আমাকে ভুল বুঝে কতগুলো উল্টাপাল্টা কথা শুনিয়ে চলে গেলেন। তুমি বিশ্বাস করো, আমি যেতে চেয়েছিলাম, উনি সেই কথা কিছুতেই মানতে চাইছেন না, বিশ্বাসও করছেন না, আর উল্টো আমার সম্পর্কে সবচেয়ে নিচু ধারণা করে বলে গেলেন আমার প্রার্থনায় ওনার দীর্ঘায়িত কামনা না করে মৃত্যু কামনা করব। এটা উনি কি করে বলতে পারলেন? কি করে মুখে আনলেন উনি এটা? একাধারে কৌরির পিঠে আর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকলো মান্যতা। কৌরির কান্নার দমকে বেঁধে বেঁধে বলা কথাগুলো মন দিয়ে শুনল। ফের মুখে মৃদু হাসি টেনে নরম গলায় শুধালো, দাদাভাইকে ভালোবেসে ফেলেছিস? তড়িৎ মাথা নাড়ালো কৌরি, অর্থাৎ না। মান্যতা ফের শুধালো, তবে তার কথা এত কাঁদছিস কেন? সে তার অনুভূতির আবেগ থেকে না হয় শুনিয়েছে কথা। তোর মোটেও কান দেওয়া উচিত হয়নি, আর না এত কান্নাকাটি করার প্রয়োজন আছে। সব যেন কেমন এলোমেলো মনে হলো কৌরির। নিজের আবেগ অনুভূতি ওই মানুষটার প্রতি আগ্রহী, তাই বলে কি তার প্রতি ভালোবাসা জন্মেছে কি জানি। তবে ওই মানুষটার প্রতি যে নিজের অগাধ মায়া, এটা অনুভব করে কৌরি। সেই মায়া থেকেই মান্যতার কথার উত্তরস্বরূপ বলল, আমি কিচ্ছু জানি না, তবে ওনার খারাপ আমি কখনো চাইনি, আর চাইবো না কখনো। সেখানে ওনার মৃত্যু কামনা করব আমি? এটা উনি কিছুতেই বলতে পারেন না। রাগে হোক বা ক্ষোভে কথাগুলো বলে তিনি দোষ করেছেন, অন্যায় করেছেন তিনি। উনি সব দোষ আমার উপর বর্তায় রাগ প্রকাশ করতেই পারেন, তাই বলে উল্টাপাল্টা যে কোনো কথা বলতে পারেন না। হাসলো মান্যতা। ভালোবাসা জন্মায়নি নাকি? স্বীকার না করলেও কথার আছে ঠিকই বোঝা যাচ্ছে। চৈত্রের খরা নেমে মনে আষাঢ়ে শ্রাবণধারা নেমেছে মেয়েটার তার দাদাভাইয়ের জন্যে। কৌরির পিঠে ফের হাত বোলাতে বোলাতে কোমল গলায় বলল, আচ্ছা ঠিক আছে, দাদাভাইয়ের হয়ে মানলাম আমি, ভুল হয়ে গেছে, আর কাঁদিস না। মাইগ্রেনের ব্যথাটা আবার শুরু হয়ে যাবে। 2 দিন বাদে ফাইনাল পরীক্ষা। ব্যথা বাড়লে বুঝতে পারছিস কি হবে। আর দাদাভাই রাগ করে উল্টোপাল্টা বলেছে, আবার ঠিক হয়ে যাবে। প্রিয় মানুষ বলতে সে তাদের থেকে পাওয়া কষ্ট ব্যথা মনে রাখে না। রাখে না বলতে ভুল, হয়তো ঠিকই মনে রাখে, তবে তাদেরকে বুঝতে দেয় না। তোর সাথে রাগারাগি করেছে, বিশ্বাস কর আমি অখুশি হতে পারছি না। দাদাভাই প্রিয়জনদের দেওয়া শত কষ্ট শত ব্যথা সহ্য করতে সদা প্রস্তুত। তাকে এমনটা জেনে এসেছি।
দেখেও এসেছি, তবে বিপরীত মানুষটাকে সেই ব্যথা কষ্ট ফিরিয়ে দিতে কখনো প্রস্তুত হয় না, পছন্দ করে না সে। আমার দেখা কষ্ট ব্যথা পেতে দেয়নি কখনো, আমার নজরে পড়েনি সেরকম কোনো ঘটনা। তবে তোর কাছে যখন নিজের ব্যথা আর কষ্টের অনুভূতির কৈফিয়ত চাইছে, বহি প্রকাশ করছে, তবে বিশ্বাস কর সে অত্যন্ত তোকে ভালোবাসে, তোকে নিজের ভাবে, সম্পূর্ণ নিজের, যার প্রতি ও হকদার। না হলে কখনো এরকমটা করতো না। রাগ করে উল্টোপাল্টা বলেছে তাই কি সে তোর কাছেই ফিরবে? একটু দাদাভাই রাগ করেছে কেন সেটা তো বললি না। কান্না থেমে গেলেও এখনো বারবার চোখ মুছছে গৌরী। তার মানে নিঃশব্দে কেঁদে চলেছে। হাত ডলে আবারও চোখ মুছে নিয়ে রয়ে শয়ে বলল, আমি কেন তাকে দেখতে চাইনি সেই অভিযোগে অভিযুক্ত করে দুনিয়া আর আজেবাজে কথাগুলো আমায় শুনিয়ে গেছেন। এবার শব্দ করে হাসলো মান্যতা। সেই হাসিতে লজ্জা পেল গৌরী। মান্যতা বলল, তা তুই বলিসনি, তুই পরিস্থিতিতে পড়ে যেতে পারিসনি, এখানে তোর দোষ কোথায়? সময় দিয়েছেন আমায় বলতে, আর আমার কথা শোনার প্রয়োজনও মনে করেননি উনি। শুধু নিজের মতো নিজেরটা বলে রাগ দেখিয়ে চলে গেলেন। শব্দ করে দীর্ঘশ্বাস ফেললো মান্যতা। ফের বলল, যাই হোক, খেয়াল তো আমারও ছিল না তুইও যে দাদাভাইকে দেখতে যেতে চাস, বা তোরও দাদাভাইকে একবার হলেও দেখতে যাওয়া উচিত, এটা মাথায় ছিল না। দাদাভাইয়ের অ্যাক্সিডেন্ট, আবার হঠাৎ আমার পরীক্ষায় প্রেশার পড়ে গেল, সব মিলিয়ে কি এলোমেলো হয়েছিলাম দেখলি তো কয়দিন। আমিও বা ঠিকঠাক এই 4-5টা দিনে কয়বার যেতে পেরেছি দাদাভাইকে দেখতে বলতো? প্রথম দিন তো ওই তাড়াহুড়ায় চলে গেলাম, তারপর তো বাড়ি থেকে দাদাভাইকে আর দেখতে যাওয়া হয়নি। পরীক্ষা গেল, পরীক্ষা দিয়ে আসার পথে সময় করে দেখে করে এসেছি, এই যা। বাড়ি থেকে উজ্জ করে তো যাওয়া হয়নি, এজন্য তোর কথাও বিশেষ খেয়ালে ছিল না। সরি রে সোনা, তোর বকার অর্ধেক ভার আমি নিলাম। যদিও বকা তো শোনা হয়ে গেছে, তবে এবার দাদাভাই উল্টোপাল্টা কিছু বললে বা রাগ দেখালে আমি বুঝিয়ে বলে দেব তোকে না বকতে, কেমন? আর কাঁদিস না। মান্যতার কথার চলে এবার কৌরির কান্না পুরোপুরি থেমে গেল। হঠাৎ নিচ থেকে জোরে কিছু ভাঙার আওয়াজ আসতে চমকে উঠল দুজনে। মান্যতার কোমর ছেড়ে তার মুখের দিকে প্রশ্নবিদ্ধ নজরে তাকালো সে। মান্যতাও কপাল কুঁচকে কৌরির মুখের দিকে তাকিয়ে রইল। ফের আবার জোরে সোরে কাঁচ ভাঙার শব্দ হতে মান্যতার কোমর ফেরছে খামচে ধরল কৌরি। মান্যতারও হুঁশ ফিরল যেন, মনে মনে কিছু ভাবলো। ফের কৌরির হাতটা চেপে ধরে চোখ বড় বড় করে বলল, চল নিচে। আমার কেন জানি মনে হচ্ছে নিশ্চিত এটা দাদাভাইয়ের কাজ। আতঙ্কে কৌরির হরিণী চোখগুলো আকার ছাড়ালো, ভয়ে গলা শুকিয়ে কাঠ হলো। একটু আগে যা রাগ দেখিয়ে গেল, আবার তাকে আর কিছু ভাবার বা বলার সুযোগ না দিয়ে মান্যতা তার হাত খিচে টান দিয়ে নিচে দৌড় দিল। অগত্যা তাকেও দৌড়াতে হলো। এই নিভান, কি হয়েছে? কথাটা জিজ্ঞাসা করতে নিভানের দরজায় পা আটকে গেল নিহারিকা বেগমের। পরিপাটি করে রাখা ঘরের অবস্থা দেখে আতঙ্কিত হলো চোখমুখ। সহসা ডান হাতটা মুখে চেপে ধরলেন। ওনার পিছে আস্তে আস্তে সে ভিড় করলো বাড়িতে থাকা সমস্ত মানুষ। ঘরের অবস্থা দেখে সবার মুখাভাবের এক্সপ্রেশন একই রূপ ধারণ করলো। সবার আতঙ্কিত মনে প্রশ্ন জাগলো, ছেলেটা তো কখনো এত রেগে যায় না। যায় না বললে ভুল হবে, তবে বহিঃপ্রকাশ তো সহজে ঘটায় না, আর এত বাজে রূপে তো কখনো ঘটাই নাই। তবে কি এমন হলো যে এত রেগে গেল? আর এই অসুস্থ অবস্থায় রেগে মেগে রুমের বেহাল দশা করে ফেলেছে। কি বাজে অবস্থা, একাকার অবস্থা করে ফেলেছে রুমের। দরজার পাশের বিশাল আকারের ফুলদানিতে ভেঙে চূর্ণ বিচূর্ণ, তার খণ্ডিত কোনো রূপ নেই। রুমের ওয়াল সেট আয়নাটারও বিশ্রী অবস্থা, ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে চারিদিকে। অল্প একটু অবশিষ্ট কোনো মতে লেগে আছে ওয়ালে। সেই ভাঙা আয়নার সম্মুখে দাঁড়িয়ে আছে নিভান। তার ক্রোধিত মুখ আর বুজে থাকা নজর সেখানে দেখা মিলছে। হঠাৎ কি হলো ছেলেটার? আর এত রেগেই বা গেল কিসে বা কার উপর? নিহারিকা বেগম ভিতরে যাওয়ার জন্য পা বাড়াতেই নিভান গম্ভীর কণ্ঠে বলে উঠল, ভিতরে আসুন আমা, লেগে যাবে। আমাকে একটু নিজের মতো থাকতে দাও তো, যাও। ছেলের কথা শুনে কপাল কুঁচকে গেল নিহারিকা বেগমের। তবে নিভানের কথা কর্ণপাত না করে ভিতরে পা বাড়াতে গিয়েও কোথায় পা ফেলবেন খুঁজে পেলেন না। থেমে গেলেন। প্রশ্নবিদ্ধ করলো নিভানকে, ভিতরে আসবো না কেন? আর এই অসুস্থ অবস্থায় এসব কেন নিভান? দুনিয়া গোল্লায় যাক, এত হাইপার হলে নিজের কি অবস্থা হতে পারে জানা নেই তোর? তবু এসব কি? কেন এত রেগেও বা গিয়েছিস কি জন্য? আর আমাকে একা থাকতে দাও মানে হয়েছেটা কি? কেন এই অবস্থায়ও এত হাইপার হচ্ছিস? আমার যাই হয়ে যাক, প্লিজ মা, আপাতত আমাকে একা থাকতে দাও, প্লিজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। জেদালো ও ভারী গম্ভীর কণ্ঠস্বর আরো ভারী শোনালো।
অদ্ভুত দৃষ্টিতে নিভানের পানে চেয়ে রইলেন নিহারিকা বেগম। এরকম রাগ জেদ সহজে করে না ছেলেটা, তবে যখন করে খুবই কঠিন হয়ে যায়, সামলানো দায় হয়ে পড়ে। কারো কথা শুনতে চায় না, নিজের রাগ জেদ অনড় থাকে, কারো ভালো মন্দ কথায় টলতে চায় না, কাজই হয় না। ওর মতো ওকে ছেড়ে দিলে মাথা যখন ঠান্ডা হয় নিজে থেকেই স্বাভাবিক হয়ে যায়। তবে হঠাৎ এত রাগলো কি নিয়ে? প্রশ্নটা যেন মনস্তাত্ত্বিককে ঘুরে ফিরে বাড়ি খেতে লাগলো। ওনার মতো দরজায় দাঁড়িয়ে থাকা প্রত্যেকের মনে প্রশ্ন জাগলো, এত রেগে গেল ছেলেটা কি নিয়ে? কি হলো হঠাৎ ছেলেটার? কেউ বুঝে উঠতে পারল না। তবে সদ্য দরজায় এসে দাঁড়ানো কৌরি আর মান্যতা ঠিকই বুঝতে পারল রুমের এই করুণ দশা কিসের জন্যে আর কার জন্যে। রুমের দৃশ্য দেখে মুহূর্তে মুখে হাত চেপে ধরল কৌরি। সেটা আর কেউ খেয়াল না করলেও দিবা খেয়াল করলো। মেয়েটার চোখ মুখ লাল, বড় বড় চোখগুলো ফুলো ফুলো। কেঁদেছে কি? কিন্তু কেন? কৌরি ছাদ থেকে নেমে এলো না? নিভান তো একটু আগে ছাদ থেকে নামলো, আর তার পরপরই তো এসব কাণ্ড। ড্রয়িং রুমে বসেছিল সে, নিভানকে ছাদ থেকে নেমে নিজের রুমে ঢুকতে দেখেছে সে। তবে কি দুজনের মধ্যে কিছু হয়েছে, ঝগড়াঝাটি বা কথা কাটাকাটি? না হলে ভাবনা সেখানে স্থির রেখে নিভানের পানে চাইল দিবা। ছেলেটা সেভাবে অনড় দাঁড়িয়ে আছে। নিভানের সিদ্ধান্ত টলানো এত সহজ নয়। মনে হলো তার ধারণাই ঠিক। সঙ্গোপনে দীর্ঘশ্বাস ফেলল দিবা, ফের আস্তে আস্তে পা পিছিয়ে নিয়ে চলে গেল। খালি জায়গায় উপস্থিত হলো ইভান। বাড়িতে ছিল না সে। রুমে ঢুকতে গিয়ে নিভানের রুমের সামনে জটলা দেখে চলে এলো। দরজার সামনে দাঁড়াতেই সবার মতো তারও একই অবস্থা হলো। মনে জাগলো একই প্রশ্ন। সন্দেহে দৃষ্টি ফেলল ফুপুমনির দিকে, তবে না, তিনিও যেন তার মতোই অবাক নজরে হাঁ হয়ে নিভানের রুমের পানে তাকিয়ে আছে। তবে ব্যাপারটা কি? দাদাভাই এত রেগে গেল কি নিয়ে? নিহারিকা বেগম ফের ডাকলেন, নিভান। নিভানের এত সময়ের বুঝে থাকা ক্ষোভিত মন মায়ের ডাকে শান্ত হলো ঠিকই, তবে সহসা চোখ খুলল না সে। বিষাদে টলমল হরিণী চোখগুলো আবারও দুনয়নে ভেসে উঠছে তার। নিজ স্বার্থে মেয়েটাকে কাঁদিয়েছে সে, আর তার কারণে বিষাদে ছেয়ে গেছে ওই মায়াময় দুই নয়ন। উফ, চোখগুলো বারংবার ভেসে উঠছে মানুষ পটে। সবকিছু শেষ করে দিতে ইচ্ছা করছে। সব জায়গায় এত এত ধৈর্য সহ্যের পরিধি ঠিক রাখতে পারলো, ওই মেয়েটার বেলায় কেন রাখতে পারলো না? না গিয়েছে তাকে দেখতে? সে তো বলেছিল, যেতে চেয়েছিল, হয়তো পরিস্থিতিতে পড়ে যেতে পারেনি। সেটা বুঝে হোক বা অবুঝ, মন কেন মেয়েটার বেলায় এত ধৈর্যহীন, অবুঝ হয়ে পড়ল? কেন ওই মেয়েটা তার জন্য কেঁদেছে আর কাঁদছে? উফ। দাদু ভাই। ফাতেমা বেগম ডাকলেন। এবার চোখ খুলে ফেলল নিভান। সামনের দেয়ালের ভাঙা আয়নায় নজর পড়তে মায়ের স্পষ্ট মুখ দেখতে পেল। পাশে আরো একজনকে নজরে পড়ল তার, তবে পুরোপুরি নয়। তার কাঁধের ওড়নার অংশ। বুঝতে অসুবিধা হলো না ওটা কৌরি। মন আবারও কারণবশত জ্বলে উঠল। একটু আগের বুঝদার মন আবারও অবুঝপনার খেলায় মাতল। কেন কৌরি তাকে গ্রাহ্য করবে না? পরিস্থিতি যেমনই থাকুক তার কাছে কেন যাবে না? যদি সে মরে যেত তবে? ওই মায়াময় মুখটা দেখার তৃষ্ণা তো তার রয়েই যেত। এটাই অপরাধ। ভাঙা আয়নার পানে দৃষ্টি অনড় রেখে গম্ভীর ঠান্ডা গলায় বলল, দাদুমা প্লিজ, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ দাদুমা। দীর্ঘশ্বাস ফেললেন বৃদ্ধা, নরম গলায় বললেন, ঘরে এই অবস্থার মধ্যে তুমি চলবে ফিরবে কি করে? আমি একটু পরে রানী সাহেবাকে ডেকে গুছিয়ে নেব। গম্ভীর কণ্ঠস্বর। ছেলের পেট থেকে কিছু বের করতে পারবেন না বেশ বুঝলেন নিহারিকা বেগম। তবুও কেমন থমকে দাঁড়িয়ে রইলেন। ইভান এসে মায়ের পাশে দাঁড়ালো। ফের চোখ দিয়ে আশ্বস্ত করলো সে দেখছে। ফের ছোট চাচিকে ইশারা করলো মাকে নিয়ে যেতে। শান্তনা রহমান ইশারা মেনে নিহারিকা বেগমের হাত ধরে নিয়ে চলে গেলেন। ওনার পিছু পিছু চলে গেলেন ফাতেমা বেগম আর ডালিয়া বেগমও। যেতে যেতে অদ্ভুত দৃষ্টিতে কৌরিকে দেখে যেতে ভুললেন না। কৌরিও যেন দাঁড়িয়ে থাকার সাহস পেল না আর। চঞ্চলা পা সহসা বাড়িয়ে চলে গেল। চোখ নোনা জল আসাটা যেন দাঁতে দাঁত চেপে কোনো রকম রোধ করে রেখেছিল এতক্ষণ সে। মান্যতাও পিছু নিল কৌরির। সবার যাওয়াটা স্বাভাবিক ঠেকলেও কৌরির যাওয়াটা কেমন অদ্ভুত ঠেকলো ইভানের। চোখ মুখের হাবভাবও ভালো দেখালো না, পায়ের চলনটাও কেমন এলোমেলো ছিল। পা বাঁচিয়ে বাঁচিয়ে ইভানের কাছে যেতে যেতে ইভান বলল, কি করেছো? কি রুমের অবস্থা! তোমার থেকে এটা আশা করা যায়? আমি হলে না কেউ প্রশ্ন করতে আসতো আর না বিস্মিত হতো। তুমি আর এসব মানা যায়? তা কার উপর এত রেগে রুমের এই বেহাল দশা করলে? ইভানের মজার ছলে বলা কথাগুলো শুনেও শুনল না নিভান। ভেতরে ভেতরে নিজেকে ঠান্ডা করার প্রয়াস চালালো। কৌরির চঞ্চল পায়ে চলে যাওয়াটা সে দেখেছে। এবার মনে হলো রাগটা মাত্রাধিক হয়ে গেছে তার। উফ, মেয়েটাকে আবার বকেছ নিশ্চয়ই, আর তার রাগ দেখাচ্ছ নিজের উপর, তাই না? ইভানের কথার উত্তর দিল না নিভান। শুধু পূর্ণ দৃষ্টিতে ইভানের মুখ পানে তাকিয়ে রইল। ইভান গিয়ে ধপাত করে শুয়ে পড়ল নিভানের বেডে।
হাত ছড়িয়ে বেডে শরীর এলিয়ে দিলেও পা ঝুলছে পেটের নিচে। সেই অবস্থায় হঠাৎ গান ধরল সে। আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পুড়ে যাই, এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই। আমি তোমার স্বপ্নে বাঁচি, তোমার স্বপ্নে পুড়ে যাই, এমন সাধের পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই। ইভানের হঠাৎ গানের গলায় কপাল কুঁচকে তার দিকে অদ্ভুত দৃষ্টি ফেলল নিভান। তারপর গানের শব্দগুলো কেমন যেন নিজের সাথে মিলিয়ে দেখলো। মনে হলো নিজের পরিচিত, সব তার নিজের কথা, ভেতরের কথা। সহসা কপালের ভাঁজ মিলিয়ে গেল। পা বাড়িয়ে নিজে গিয়েও ধাপাত করে শুয়ে পড়ল ইভানের পাশে। সহসা ইভান বলল, আস্তে, ব্যথা পাবে তো। ব্যথা পেল, যন্ত্রণা অনুভব হলো শরীরে। তবে সে ব্যথা ভিতরের জ্বলন স্পর্শ করে মন ছুঁতে পারল না। সময় নিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।